আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব ইসরায়েলি বন্দরে দুই দেশের সশস্ত্র গোষ্ঠীর হামলা। এদিকে অভিযান চালিয়ে 4 জিম্মিকে মুক্ত করার দাবি ইসরায়েলি বাহিনীর। এরপর জানিয়ে দিব মাত্র 48 ঘন্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের 2 বৃহত্তম ব্যাংক। আরও জানিয়ে দিব মোদিকে কেন এখনো অভিনন্দন জানায়নি পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্কবার্তা পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা গাজায় তেল আবিব শাসক গোষ্ঠীর চলমান যুদ্ধের প্রক্রিয়ায় অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা সানাইম এলাকায় নতুন ইনস্টল করা সামরিক হার্ডওয়্যারে বেশ কয়েকটি কামিকাজে ড্রোন দিয়ে আঘাত করেছে। একই সঙ্গে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এছাড়া দিনের শুরুতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যারা আল রাহেব সামরিক ঘাঁটিতে চলে গিয়েছিল। হিজবুল্লাহ জানিয়েছে যে তারা ঘটনাস্থল যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করার পর আর্টিলারি শেল দিয়ে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করেছিল। এছাড়া গতকাল শুক্রবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধকামী এ সংগঠনটি আল তাইহাদ ত্রিভুজ অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে বিপুল সংখ্যক রকেট দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহর যোদ্ধারা নেটুয়া ফরেস্টের একটি এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর ব্যাপক হামলা চালায় এবং রিক্কাত রিসাফারিতে একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে। ইসরায়েলি শাসক 7 অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে এমন সময় বারবার হামলা করছে যখন এটি গাজার উপর একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছে, যেখানে কমপক্ষে 36,731 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এর প্রতিরোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে প্রায় প্রতিদিনই রকেট হামলা চালাচ্ছে। এএফপির তথ্য অনুযায়ী লেবাননের সীমান্তে অন্তত 455 জন নিহত হয়েছে। ইসরায়েলি বন্দরে দুই দেশের সশস্ত্র গোষ্ঠীর হামলা। ভূমধ্য সাগর সংলগ্ন ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে যৌথভাবে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আন নাসরুল্লাহ গোষ্ঠী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। দুদেশ থেকে একযোগে বেশ কিছু রকেট দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হুথি আন নাসরুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। বৃহস্পতিবার এক টেলিভিশন বক্তব্যে তিনি এই হামলার কথা জানান। সূত্র আল জাজিরা। টেলিভিশন বক্তৃতায় ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলাটিতে হাইফা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী 2টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দ্বিতীয় হামলাটি অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে। গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এসব হামলা চালিয়েছে বলে দাবি করেন হুতির সামরিক মুখপাত্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ তুলে না দেওয়া পর্যন্ত এ ধরনের আরও যৌথ অভিযান চলতে থাকবে। অভিযান চালিয়ে 4 জিম্মিকে মুক্ত করার দাবি ইসরায়েলি বাহিনীর। গত 7 অক্টোবর হামলা চালিয়ে নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে বেশ কিছু সংখ্যক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। সম্প্রতি মধ্য গাজায় অভিযান চালিয়ে তাদের মধ্য থেকে 4 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উদ্ধারকৃতদের নাম পরিচয় সামনে এনেছেন। গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধের 8 মাসের মাথায় জিম্মিদের উদ্ধারের
প্রত্যাহারের এই বিরল ঘটনা ঘটল গত বছরের ৭ অক্টোবর গাজা সীমান্ত সংলগ্ন ওই সঙ্গীত উৎসব এবং দক্ষিণ ইসরায়েলের অন্যান্য অঞ্চলে হামলা চালায় হামাস। এ সময় তারা ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে ১১৬ জন এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে বন্দী রয়েছে এবং ৪১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই সময় চীনা বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক নোয়া আরগামেনকেও উৎসব থেকে অপহরণ করা হয়। নভেম্বরে অবশ্য সপ্তাহব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস। ওই সময় ইসরায়েলি কারাগারে বন্দী ২৪০ ফিলিস্তিনির মুক্তি বিনিময়ে ১০৫ জন জিম্মিকে ছেড়ে দেয় সংগঠনটি। মাত্র ৪৮ ঘন্টায় দেউলিয়া হল যুক্তরাষ্ট্রের ২ বৃহত্তম ব্যাংক। চলতি সপ্তাহের বুধবার আর ১০টি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক, যা দেশটির বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃত। বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে দেশটির অন্যান্য ব্যাংকের মতো এসভিপিও খানিকটা তরল্য সংকটে ভুগছিল, তবে তা একেবারেই নগণ্য। কিন্তু তারপর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে একদম দেউলিয়া হয়ে পড়ে এসভিপি। শুক্রবার ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। ব্যাংকটির এই অবস্থার মূল কারণ গুজব। বুধবার হঠাৎ চাউর হয়ে যায় গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে সিলিকন ভ্যালি ব্যাংক। মোদিকে কেন এখনো অভিনন্দন জানায়নি পাকিস্তান? ন্যাশনাল ডেমোক্রেটিক আয়ারল্যান্ডসের নেতা হিসেবে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার ৯ জুন তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ এরই মধ্যে বিশ্বের বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মোদীকে অভিনন্দন জানিয়েছেন। মোদীর শপথ গ্রহণে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু সহ ৭ দেশের সরকার প্রধান। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনো মোদীকে অভিনন্দন জানায়নি। যদিও পাকিস্তানের সদ্য গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছে ইসলামাবাদ। কেন এখনো মোদীকে অভিনন্দন জানায়নি এই প্রসঙ্গের পাশাপাশি ফের কাশ্মীর ইস্যু তুলে ধরেছে পাক কর্তৃপক্ষ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বালোচ শনিবার ৮ জুন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, আমরা তাদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি আরো বলেন, যেহেতু নতুন সরকার এখনো আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেনি, তাই এখনই ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো নেহাতি অকালীন হয়ে যাবে। ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্কবার্তা পুতিনের। ইউক্রেনে পুরোদমে যুদ্ধ করার পর মস্কো পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছে। সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছে, যদি কেউ রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। এই বিপর্যয়কর পরিণতির আবারও বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেটি ইউক্রেনকে নয়, পুরো ইউরোপকে। পুতিন বলেছেন, ইউক্রেনে জয়ী হতে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না।